কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন জায়গাটা। আমরা এখন এসে পৌঁছলাম দার্জিলিংয়ে, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাকেই বলা হয় সালমান খান ভিউ পয়েন্ট অথবা সালমান ভিউ পয়েন্ট। দেখুন এখান থেকে মেচুকা শহরের কি অদ্ভুত ভিউ পাওয়া যাচ্ছে। চারিপাশে পাহাড়গুলো মেঘে ঢাকা, কি অসাধারণ, আর সামনে দিয়ে নদীটা বয়ে চলেছে। আমাদের 1 ঘন্টা 50 মিনিট এখানে আমরা স্ট্র্যান্ডেড, কিন্তু এই জায়গাটা এতটাই রিমোট যে এই 1 ঘন্টা 50 মিনিটে এখান দিয়ে একটা গাড়িও যায়নি। বুঝতে পারছি না কি হতে চলেছে, কতক্ষণ এখানে এরম ভাবে দাঁড়িয়ে থাকবো, কতক্ষণ হেল্প পাবো, কিচ্ছু বুঝতে পারছি না। গুড মর্নিং ফ্রম মেচুকা। আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের অরুণাচল প্রদেশ সিরিজের একটা নতুন ব্লগে। এখন আমরা রয়েছি মেচুকায় ধন্ডুপ হোমস্টেতে। এখন ঘড়িতে বাজে 9:45 আর আমরা এখান থেকে বেরোচ্ছি সাইট সিইং করতে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন এগোনো যাক। বেরোনোর আগে আমাদের হোস্ট খান্দু ভিলেজি আমাদের আজকের সাইট সিইং এর পুরো প্ল্যানটা করে দিলেন। পাশে যদিও আমাদের গাড়ির চালক রাজু প্রধান বসেছিল, কিন্তু ও কিছুই শুনছিল না, সেটা আমরা অনেক পরে বুঝতে পারি। এটা মেচুকার আশেপাশে যে কটা সাইট সিইং এর পয়েন্ট আছে তার খুব সুন্দর একটা ম্যাপ বানিয়ে রেখেছেন ইনি, আর সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এরপর আমরা রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর এসে বসলাম বুখারির সামনে। আমরা এখন চলে এসেছি এখানে বসার জায়গায় ব্রেকফাস্ট করে নিতে। ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি ব্রেড অমলেট আর সেদ্ধ ডিম। আমরা বেরিয়ে পড়লাম আজকের বিভিন্ন জায়গা মেচুকাতে এবং তার আশেপাশে ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। আর এখানে মোবাইল চলছে না, আপনাদের মোবাইলের ব্যাপারটা আগেই বলে দিই। এয়ারটেলের মাঝে মাঝে আসে কানেকশান, মাঝে মাঝে থাকে না। আর জিও তো নেই এখানে, বিএসএনএল কিন্তু এখানে ভালোভাবে চলে। তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সাথে পারলে একটা বিএসএনএল কানেকশান নিয়ে আসবেন। আর এবার আপনাদের ঠান্ডার ব্যাপারটা বলে দিই। এখানে কিন্তু ঠান্ডা মারাত্মক। সকালে উঠে আমরা জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যখন রাতের জামা কাপড়গুলো ছেড়ে আমি এই বাইরের জামা কাপড় পরলাম, বিশ্বাস করবেন না, মনে হচ্ছে সারা রাত জামা কাপড়গুলো ফ্রিজে ছিল, এত ঠান্ডা হয়ে গেছিল। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি আর এগিয়ে যাচ্ছি, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এবার নদী ক্রস করব এই স্টিলের ব্রিজটা দিয়ে। আর এই নদীর ওপর কিন্তু অনেকগুলো হ্যাঙ্গিং ব্রিজও আছে। এটা স্টিলের বানানো, এটা দিয়ে গাড়ি চলাচল করে। আর যেগুলো অন্য হ্যাঙ্গিং ব্রিজ আছে সেগুলো কাঠের, সেগুলোর ওপর দিয়ে গাড়ি যায় না, মানুষ চলাচল করে। আমরা এখন এই সাসপেনশন ব্রিজের সামনে দাঁড়ালাম, নদীর ঠিক পাশেই। আর চারিপাশটা দেখুন কি অসাধারণ, এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এই হলো সাসপেনশন ব্রিজ, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন জায়গাটা। চলুন এবার ব্রিজের ওপর যাওয়া যাক। এই ব্রিজে আমরা ফটোগ্রাফি করে বেরিয়ে পড়লাম। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দার্জিলিং ভিলেজ। এটা কিন্তু দার্জিলিং নয়, দার্জিলিং। আর এখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই নদীর পাশ দিয়ে যাচ্ছে, আর পুরো ঘন জঙ্গলে ঘেরা। সামনের পাহাড়টা দেখুন আর সামনের রাস্তাটা দেখুন। রাস্তাটার অবস্থা কিন্তু খুব খারাপ, পুরো পাথরের রাস্তা, কোনো পিচ করা রাস্তা নয়। কিন্তু এই ন্যাচারাল বিউটিটা দেখুন খালি, সামনে এই অসাধারণ সৌন্দর্য দেখে রাস্তার এই যে কষ্ট, কোনো প্রবলেমই মনে হচ্ছে না। পাহাড়টা দেখুন, ওপরে মেঘ জমে রয়েছে আর চারিপাশে গ্রিনারি, কি অদ্ভুত সুন্দর। আমরা এখন এসে পৌঁছলাম দার্জিলিংয়ে, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাকেই বলা হয় সালমান খান ভিউ পয়েন্ট অথবা সালমান ভিউ পয়েন্ট। কারণ সালমান খান কয়েক বছর আগে এখানে এসেছিল। আর এই জায়গাতে থাকার বেশ কয়েকটা জায়গা আছে, তবে এটা জেনে রাখুন এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে, মাঝে মাঝে আসে যায়। তো যখন আপনারা এখানে থাকবেন, যদি থাকার সিদ্ধান্ত নেন, এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, এখানে যদি আপনারা থাকেন, এই অসাধারণ জায়গায় সামনে ঝর্ণা বয়ে যাচ্ছে, সব আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের কিন্তু মন ভরে যাবে। অদ্ভুত, চারিদিকে পাহাড়ে ঘেরা, সামনে এরকম একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। কেমন লাগছে দার্জিলিংয়ে এসে? জায়গাটা অসাধারণ। এর আগে চিতকুল বেড়াতে গেছিলাম, সেখানে এরকম একটা স্ট্রিম দেখেছিলাম, তার পাশ দিয়ে পাথর, এরকম পাথর পাথর ছিল, খুব সুন্দর লাগছে। একই রকম অনেকটা, তবে এটার ফিলটা একটু আলাদা।
একদম চিৎকুলে ঠিক এই রকম একটা ঝর্ণা ছিল, পাশ দিয়ে বয়ে যাচ্ছিল, আর তার পাশেই ক্যাম্পিং সাইটগুলো ছিল, আর এখানেও ঠিক সেরকম। আর এই দিকে হচ্ছে কটেজগুলো, আপনাদের এবার কটেজগুলো দেখাই। এখানে এগুলো হচ্ছে থাকার কটেজ, আর এগুলো আমি জিজ্ঞেস করলাম এখানে এগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা, যার মধ্যে বনফায়ার আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমি হচ্ছে এটা আই আর আমার মাথায় এটা ডট। তার মানে কি ছোট হাতের আই, তাই তো? হ্যাঁ সেটা হাতে ছোট হাতের আই। এই কটেজগুলো যদি আপনারা থাকতে চান তাহলে আপনারা ফোন করে বুক করতে পারেন, তার ডিটেলস হচ্ছে এইখানে আছে। আচ্ছা, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আমার এই জায়গাটা দেখে ভালো লাগলো। ভবিষ্যতে যদি আমি মেচুকা আরেকবার আসি, হয়তো নিশ্চয়ই আসবো, তখন আমি এইখানে থাকবো, তাই আপনাদের সাথে ডিটেলসগুলো শেয়ার করলাম। এরপর আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আশেপাশে বড় বড় পাহাড় আর তার ওপর জমে থাকা মেঘ দেখে মনে হতে লাগলো আমরা কোনো স্বপ্নের দুনিয়ায় চলে এসেছি। এই সব দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে এই পয়েন্টটায় চলে এলাম, আর এখন এই ব্রিজটায় আমরা যাব না, বাঁদিকে বেঁকলে এই ব্রিজটায় চলে যাওয়া যাবে। আমরা এখান থেকে সোজা চলে যাব, বাঁদিকে যাব না। আর এখান থেকে দেখুন সামনে এই যে নদীটা আছে, ডান দিকে আর বাঁদিকে ভাগ হয়ে গেছে। আমরা এই ওপরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, আর এখান থেকে মেচুকা শহরটা কি অসাধারণ লাগছে দেখুন। পুরো একটা বার্ডস আই ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। দূরে ছোট ছোট ঘরগুলো, রঙিন রঙিন ঘর, কি অদ্ভুত সুন্দর লাগছে। আর এই রাস্তাটা ঘুরতেই দেখুন পাহাড়গুলো কি অসাধারণ, পুরো মনে হচ্ছে কেউ একটা সবুজ কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে পাহাড়গুলোর ওপর। আর এই পাশে হচ্ছে মেচুকা শহর, কি সুন্দর সুন্দর রঙিন রঙিন ঘরবাড়িগুলো দেখুন। আমরা এখন মেচুকা যে গ্রামটা তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা দুপাশে এরকম ছোট ছোট বাড়িঘর রয়েছে, কি কিউট দেখুন বাড়িঘরগুলো, কি সুন্দর। আর এই বাড়িঘরের পাশে কিন্তু এদের নিজস্ব জমি রয়েছে, বেশ অনেকটা করে জমি, যাতে এনারা চাষবাস করছেন। এই যে দেখুন এই বাড়িটার সাথে ওই জমিটা, ওখানে এদের নিজস্ব শাকসবজি এরা তৈরি করছেন। এই পাশে হচ্ছে মেচুকা শহর। আর এখানে একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেচুকার এয়ারপোর্ট, সামনে রানওয়েটাও দেখা যাচ্ছে। আর মেচুকা কিন্তু আপনারা আসতে পারেন হেলিকপ্টারেও, সেই হেলিকপ্টার এই এয়ারপোর্ট অবধি আসে। আর হেলিকপ্টার সার্ভিস আলো থেকে আছে, ইটানগর থেকে আছে, আর পাশিঘাট থেকে আছে। এই জায়গাটায় ল্যান্ডস্কেপটা খালি নোটিস করুন, কি অদ্ভুত সুন্দর দেখুন। চারিদিকে পাহাড়, একটা দুটো বাড়ি মাত্র। আর এই সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি যেখানে বেশ কয়েকটা বাড়ি। আর এই পাশটা দেখুন কিচ্ছু নেই, শুধু মাঠ, পাহাড়, আর তার উপর মেঘ জমে রয়েছে। আমরা যেখানেই বেড়াতে যাই বিভিন্ন ট্যুরিস্ট আশেপাশে থাকেন, প্রচণ্ড ভিড়ভাট্টা থাকে, কিন্তু এখানে পুরো ফিলিংটাই অন্যরকম হচ্ছে। ট্যুরিস্ট নেই বললেই চলে, আমরাই জাস্ট ঘুরছি, আমাদের সাথে আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। যেখানে এখানে যাচ্ছি সেখানে ওই একটা দুটো হার্ডলি ট্যুরিস্ট গাড়ি দেখতে পাচ্ছি, তো অদ্ভুত সুন্দর লাগছে। এখানে দেখুন একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে আমরা পাস করে যাচ্ছি, কি সুন্দর দেখুন, চারিদিকে কাঠের বাড়ি এবং খুব সুন্দরভাবে সেগুলোকে ডেকোরেট করা, রং করা। আমরা এখন এসে পৌঁছলাম মেচুকার ওল্ড গম্পাতে। আর এইখানে হচ্ছে পার্কিং, ওখানে গাড়ি রেখে এখানে সামনে উঠে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা উঠে যেতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে তাসি ডেলেক, ওয়েলকাম টু ওল্ড গনপা। আর এই তাসি ডেলেক শব্দটার আমি মানে গতকাল জিজ্ঞেস করলাম, এর মানে হচ্ছে ওয়েলকাম অথবা নমস্তে। আর এই জায়গাটায় আসতে আমাদের গাড়ি অনেকগুলো হেয়ারপিন বেন্ডস, শার্প বেন্ডস নিয়ে ওপরে উঠলো। খুব তাড়াতাড়ি আমরা হাইট গেইন করলাম। আর এই জায়গাটা কিন্তু মারাত্মক ঠান্ডা, মেচুকার থেকেও বেশি ঠান্ডা। মানে এখন এই যে জ্যাকেট পরে রয়েছি
কিচ্ছু মানছে না, মানে রীতিমতো ঠান্ডায় কাঁপছি। তবে অসাধারণ জায়গা, এখান থেকে বার্ডস আই ভিউ পাওয়া যায়। আপনাদের সমস্ত ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখান থেকে মেচুকা শহরের কি অদ্ভুত ভিউ পাওয়া যাচ্ছে। চারিপাশে পাহাড়গুলো মেঘে ঢাকা, কি অসাধারণ। আর সামনে দিয়ে নদীটা বয়ে চলেছে। এখানে ভিডিওটা একটু পজ করে এই গোম্পার ইতিহাসটা পড়ে নিতে পারেন। এখানে সামনে এই ভিউ দেখে প্রত্যেক জনেরই ইচ্ছে করছে এখান থেকে ছবি তুলতে। আমরা এখন এই ওল্ড গম্পা থেকে বেরিয়ে গেলাম, কিন্তু এখানে ভেতরে ঢুকতে পারলাম না, তালা দেওয়া রয়েছে। কিন্তু আপনারা যখন মেচুকা আসবেন অবশ্যই এই জায়গাটা আসবেন। গম্পা তো দেখবেনই, তাছাড়াও এখান থেকে যে বার্ডস আই ভিউ অফ মেচুকা পাবেন সারা জীবন মনে থাকবে। অবশ্যই এই জায়গাটায় আসবেন। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। আর এখন আমাদের কোনো ধারণাই নেই যে পরের গন্তব্যে আমাদের আর পৌঁছানো হবে না আজকে। এই গ্রামটার নাম হচ্ছে লালুং। বাড়িগুলোর রং জাস্ট নোটিস করুন, কোনোটা সবুজ, কোনোটা নীল, কোনোটা গোলাপি, কি অসাধারণ, কি কালারফুল বাড়িগুলো। মানে দূর থেকে যখন দেখি, সামনে থেকে তো খুব ভালো লাগেই, দূর থেকে যখন দেখি তখনও অসাধারণ লাগে। এই ব্যাকগ্রাউন্ডে, এই পাহাড় এবং মেঘের ব্যাকগ্রাউন্ডে এগুলো যেন ফুটে ওঠে। আগেই আপনাদের বলেছিলাম যে সকালে যখন খান্দু ভিলেজি রাস্তার ব্যাপারে বোঝাচ্ছিলেন তখন আমাদের ড্রাইভার কিছুই শুনছিল না। আর তার জন্যই যে রাস্তায় আমাদের যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য এক রাস্তায় ও চলে এলো, যেখানে অন্য কোনো গাড়ি নেই আর একেবারে জনশূন্য। আর এখানেই ঘটে গেল এক অঘটন। গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল। এখন বাজে 1:40 আর আমাদের ঘটেছে একটা বিপত্তি। গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। এইখানে এই যে গর্তটা আছে, এটা বিরাট বড় একটা গর্ত। এখানে বোধহয় কিছু একটা খোঁচাখুচি আছে, ওর ওপর দিয়ে গাড়িটা আসতে গিয়ে ডান দিকে পিছনের টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। এই টায়ারটা ফেটে গিয়ে রিম থেকে বেরিয়ে চলে গেছে। এবার আপনারা ভাবছেন যে এটা তো হতেই পারে, এটা আর এমন কি, টায়ার চেঞ্জ করে দিলেই হবে। কিন্তু এবার টুইস্ট ইন দ্য স্টোরি। এটা হচ্ছে এক্সট্রা টায়ারটা। যখন এটা গাড়ির পিছন থেকে খুলে নামানো হলো, দেখা যাচ্ছে যে এটাও লিক, এই টায়ারেও হাওয়া নেই। এবার আরেকটা টুইস্ট ইন দ্য স্টোরি হচ্ছে, এখানে কিছুক্ষণ আগে অবধি বিএসএনএল এর কানেকশন ছিল। আমাদের যে চালক আছে তার বিএসএনএল এর সিম কার্ড আছে, কিন্তু ও এখন ফোন বার করে দেখছে এখানে কোনো টাওয়ার নেই। তো এখন আমার ভাই বুম্বা আর ও একটু এগিয়ে গেছে, সামনে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। যদি এয়ারটেল বা বিএসএনএল এর সিগন্যাল পাওয়া যায় ওখান থেকে, সেইটা চেষ্টা করার জন্য ওরা এগিয়ে গেছে। এখন আমরা সকলে মিলে এই জায়গায়, এই রিমোট লোকেশনে পুরোপুরি স্ট্র্যান্ডেড। আর এই যে রাস্তা, এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করছে না আপাতত, পুরো খালি রাস্তা, একটাও গাড়ি আসছে না। তো অন্য কোনো গাড়ি এলে তবু হেল্প পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন সেটারও কোনো পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। ওই যে দূরে বাঁকটা দেখা যাচ্ছে, ওইখান অবধি বুম্বা আর আমাদের গাড়ির চালক গেছিল। তো ওখান থেকে সিগন্যাল পেয়েছে, ওখান থেকে ওরা কল করেছিল ধন্ডুপ হোমস্টেতে। ওই হোমস্টের যে মালিক আছেন, ওনার আছেন, উনি আসছেন, 20-25 মিনিট হয়তো লাগবে। উনি এসে এখানে তারপর দেখা যাক কি হয়, কারণ গাড়ির দুটো টায়ারই নষ্ট। এখন গাড়িতে জাস্ট 3টে ইউজেবল টায়ার আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ওখানে রয়েছে, ওখানে গোগল আর অনিন্দিতা রয়েছে, আর আমি আর টিনটিন এতখানি হেঁটে এসেছি। এদিকটা একটু যাচ্ছি, এখানে একটা ছোট্ট বসতি আছে, এতখানি যাবো। আর বুম্বা আর আমাদের গাড়ির চালক এগিয়ে গেছে। অ্যাকচুয়ালি হোমস্টে যে ওনার আছেন, ওনাকে আরেকবার ফোন করার জন্য ওখানে সিগন্যাল আসছে, ওখানে অবধি এগিয়ে গেছে। কারণ 1 ঘন্টা হয়ে গেছে, এখনও কোনো হেল্প আসেনি, কোনো গাড়ি আসেনি। তো সেইটা আরেকবার খোঁজ নেওয়ার জন্য ওরাও গেছে, আমি আর টিনটিনও যাচ্ছি। অনিন্দিতা আর গোগল ওই জায়গাটায় রয়েছে গাড়িতে। জায়গাটা একবার দেখুন, অদ্ভুত সুন্দর জায়গা। যদি আজকে আমাদের এরকম এমার্জেন্সি সিচুয়েশনটা না হতো, তাহলে সত্যি অসাধারণ জায়গা। এখন মনের মধ্যে একটা চিন্তা রয়েছে যে আমরা কি করে মেচুকা ফিরবো, সেই জন্য মনটা একটু অস্থির হয়ে রয়েছে। তা নইলে এই রকম জায়গায়
যদি কিছুক্ষণ এসে থাকা যায়, সত্যি মনে শান্তি ছাড়া আর কিছু থাকবে না। কিন্তু চারিদিকটা এত সুন্দর, এত নিস্তব্ধতা, এখানে মনে কোনো দুঃখ থাকলে এখানে এসে গেলে সব দুঃখ কিন্তু মিটে যাবে। আমরা ফাইনালি কথা বললাম হোমস্টের ওনারের সাথে, তো উনি বললেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে উনি মেকানিক নিয়ে আসবেন, এসে এখানে গাড়ির টায়ারটা ঠিক করিয়ে আমাদের নিয়ে যাবেন। এবার প্রবলেমটা হয়ে গেছে যে আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তার মানে আরও 1.5 ঘন্টা, মানে প্রায় 2.5 ঘন্টা, মানে আরও 1.5 ঘন্টা আমাদের রাস্তায় এরমভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর এরপরেও যেটা আরও ঝামেলার বিষয় সেটা হচ্ছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এখানে একটা ছাতার নিচে আমি আর গোগল রয়েছি, আর এপাশে অনিন্দিতা আর টিনটিন রয়েছে আরেকটা ছাতার নিচে। বোম্বা আর আমাদের যে গাড়ির চালক ওরা একটু গেছে ওদিকে, যদি কোনো দোকানপাট পায়। এখানে অসম্ভব দোকানপাট পাওয়া, কারণ কিছুই নেই। 2-1টা বাড়ি আছে, ওইখানে একটা গ্রাম আছে, সেখানে 2-1টা বাড়ি আছে, তাছাড়া কিচ্ছু নেই। তো ওরা গেছে যদি খাওয়া দাওয়ার কিছু পায়, কারণ আমাদের আজকে লাঞ্চ হয়নি। আর এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমরা রাস্তায় দাঁড়িয়ে, আমাদের 1 ঘন্টা 50 মিনিট এখানে আমরা স্ট্র্যান্ডেড। কিন্তু এই জায়গাটা এতটাই রিমোট যে এই 1 ঘন্টা 50 মিনিটে এখান দিয়ে একটা গাড়িও যায়নি। আর যেরকম দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি একদম রাস্তার মাঝখানে টায়ার খুলে দাঁড় করানো আছে। এখন 4:40 বাজে, চারিদিকে মেঘ ঢুকে আসছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে আসছে, আর আমরা এখনও স্ট্র্যান্ডেড, কোনো হেল্প পাইনি। আর এখান থেকে ফোনও পাচ্ছি না, কিছুর কোনো ফোনের সিগন্যাল নেই। এইরকমভাবে কোনোবার আমি ফেঁসে যাইনি। এটা প্রচণ্ড বাজে হচ্ছে। আর এত ঠান্ডা বেড়ে গেছে, বাচ্চাগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, গাড়িতেও যে উঠে লক করে দেবো, কাঁচ বন্ধ করে দেবো সেটাও পাচ্ছি না, কারণ গাড়িটা টায়ার খুলে নেওয়া হয়েছে। তো ওখানে যদি ধাক্কাধাক্কি হয় গাড়িটা আবার পড়ে যাবে, বুঝতে পারছি না কি করব। আর বাচ্চাগুলোর শরীর না খারাপ হয়ে যায়, এটা আমার খুব টেনশন লাগছে, মানে আমার নিজের দুজনেরই। দেখি আরেকবার যাই ওই পয়েন্টে গিয়ে যদি ফোন করি, বুঝতে পারছি না উনি বেরিয়ে গেছেন নাকি হোমস্টে থেকে আমাদের জন্য। এবার আমরা এমন একটা এরিয়াতে এসে পৌঁছেছি, আটকে রয়েছি, যে মানে আমাদেরকে বাইরে থেকে দেখা যাচ্ছে না, দুটো পাহাড়ের মাঝখানে আমরা আটকে রয়েছি। এবার উনি আমাদের না দেখতে পেয়ে অন্যদিকে চলে গেলেন নাকি সেটাও বুঝতে পারছি না। এই যে সামনে পাহাড়টা দেখছেন আর এই বাঁদিকের যে পাহাড়টা দেখছেন, এই দুটোর মাঝখানে একটা খাঁজ মতো আছে, ওখানে আমরা আটকে রয়েছি। আর এই পাশে যেখানে যা আছে কোনো জায়গা থেকে আমাদের দেখা যাচ্ছে না। আর এই পাহাড়টা, সামনে যে পাহাড়টা যেখানে মেঘ রয়েছে, ওইখান দিয়ে একটা বড় রাস্তা মনে হয় যাচ্ছে, ওখান দিয়ে কিছু গাড়ি আমি দেখলাম যেতে। বুঝতে পারছি না কি হতে চলেছে, কতক্ষণ এখানে এরমভাবে দাঁড়িয়ে থাকবো, কতক্ষণ হেল্প পাবো, কিচ্ছু বুঝতে পারছি না। ঠান্ডা সাংঘাতিকভাবে বেড়ে চলেছে, বৃষ্টিও বেড়ে চলেছে, ঠান্ডাও বাড়ছে, মেঘ ঢুকছে, বাচ্চাগুলোর না শরীর খারাপ হয়, আমাদেরও প্রায় জুতো প্যান্ট অলমোস্ট ভিজে গেছে। গোগল টিনটিন যখন এরকম ভাবে রাস্তায় দাঁড়িয়ে বসে বৃষ্টির মধ্যে সময় কাটাচ্ছে, তখন আমাদের ড্রাইভার রাজু প্রধান গাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইলে গেম খেলছে। ওর দায়িত্ববোধ দেখে আমরা অবাক। কারো ট্রিপে যদি গাড়ির চালক খারাপ হয় তাহলে পুরো ট্রিপটা ভেস্তে যেতে পারে, সেটা আমরা আজকে খুব ভালোভাবে বুঝে গেলাম। ফাইনালি 3 ঘন্টা 40 মিনিট ওয়েট করার পর আমাদের হোমস্টের যিনি ওনার খান্ডু ফিলে, উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলে এসছেন ওনাদের গাড়ি নিয়ে এবং দুজন মেকানিককে নিয়ে আমাদের রেস্কিউ করতে। মানে মেনি থ্যাঙ্কস টু দ্যাম যে আমরা আজকে ফিরতে পারছি এইরকম জায়গায়, তা নাহলে আমরা পুরোপুরি স্ট্যান্ডার্ড হয়ে যেতাম, বিপদে পড়ে যেতাম। আর এখন চারিপাশে দেখতেই পাচ্ছেন কীরকম অন্ধকার নেমে এসছে, মেঘে ঢেকে যাচ্ছে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। এবার বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেল। আমরা খান্দু ভিলেজির গাড়িতে উঠে পড়লাম আমাদের জিনিসপত্র নিয়ে, আর এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। আমাদের ট্রাভেল এজেন্সি মহাবাহু ট্রাভেলস যখন আমাদের বিপদে ফেলে কোনো দায়িত্ব নিল না, তখন আমাদের হোস্ট আজকে আমাদের উদ্ধার করলেন। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা মেচুকা থেকে বেরিয়ে পৌঁছই ইন্ডিয়া টিবেট বর্ডারে, যেখানে আমরা দেখতে পাই বিশাল বিশাল বরফে ঢাকা পাহাড় আর পুরনো একটা দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার। তারপর আমরা পৌঁছই গুরুদুয়ারাতে, যেখানে আমরা লঙ্গারে দুপুরে লাঞ্চ করি আর ঘুরে দেখি এখানকার মিউজিয়াম। এরপর আমরা গিয়ে দেখি গুরুদুয়ারার ঠিক পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, সে এক অসাধারণ দৃশ্য। এই সব কিছু নিয়ে আসবো আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।